হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির স্বনামধন্য বোতল রানী, লাতখোর ক্রিয়েটার। যাকে বিশ্বাস করুন, লাতখোর ক্রিয়েটার বলতে সুকুন সা महसूस होता है। কারণ এই মহিলার না আছে লাজ, না আছে লজ্জা, মানে মিনিমাম আত্মসম্মান বোধ যে একটা মানুষের মধ্যে থাকে, সেই মিনিমাম আত্মসম্মান বোধটুকু পর্যন্ত এই জন্তুটার নেই। কালকে আপনারা দেখলেন প্রত্যেক সময় প্রত্যেকটা ক্রিয়েটারকে নিয়ে, সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক, সে ব্লগার হোক, প্রত্যেককে নিয়ে ওর একই বক্তব্য। দেখো ক্লিকবেট খেলছে, দেখো কিভাবে মিথ্যাচারিতা করছে। চীনাকে নিয়ে দিনের পর দিন বলেছে, থাম্বনেলে খেলছে, টাইটেলে খেলছে, মিথ্যাচারিতা করছে, দর্শক ঠকাচ্ছে, লোক ঠকিয়ে পয়সা ইনকাম করছে, এরকম কথা বহুবার বলেছে। অথচ জানোয়ারকে দেখুন, নিজে কালকে একটা কি করলো, ভিডিও করলো, যেই ভিডিওটার মধ্যে আমরা কি দেখলাম যে সেইখানে সে এক পাশে ভাগনা আরেক পাশে ভাগ্নির ছবি দিয়ে ক্লিকবেট খেললো। ভিডিওটার মধ্যে আপনি যাবেন, কোথাও গিয়ে ভাগনার থোবড়াটাও দেখতে পাবেন না। থোবড়া তো দূরস্থ, হাতের একটা কণা মানে কোনাও দেখতে পাবেন না। অথচ ভাগনার ছবি দিয়ে থাম্বনেলে এই বজ্জাতকে ক্লিকবেট খেলতে হলো। কি না বড় বড় করে মানে কন্টেন্ট সাটিয়েছে, বড় বড় করে থাম্বনেল, হ্যাঁ, ননদের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাচ্ছে। অথচ গিয়ে কি দেখলেন ভিডিওটার মধ্যে, যে ননদের বাড়িতে যে যাচ্ছে একটা ফ্যামিলি মেম্বার সেখানে কারো মুখ দেখাতে পারলো না, একটা হাত, একটা কথোপকথন কিচ্ছু শোনাতে পারলো না। তাহলে বুঝতে পারছেন যে এর শ্বশুর বাড়িতে এর অবস্থাটা কি। মানে একটা ইয়ং ছেলেকে ফুটোর নেশায় এমনভাবে বুধ করে রেখেছে, যেখান থেকে বাড়ির লোক অসহায় হয়ে এই কুত্তার বাচ্চাকে তারা আজকে সহ্য করছে। কারণ কেন বলছি, তারা সেই ছেলেটাকে এই ফুটোর আসক্তি থেকে বের করতে পারছে না। একটা জিনিস জানবেন, যে একটা টিনেজার এজের ছেলের যদি মাথা চিবিয়ে একজন বুইড়া বেটি খায়, সেখান থেকে বের করা বাবা মার পক্ষে অসাধ্য হয়ে যায়, যেটা এই ছেলেটার ক্ষেত্রে হয়েছে। এক তো মানে নাম্বার ওয়ান পেছন পাকা একটা ছেলে, যে 14 বছর বয়স থেকে মামিকে ব্যাট টাচ করে করে, হ্যাঁ, তার কোনখানে কোন টাচ করলে তার উত্তেজনা সৃষ্টি হবে সেটা ভালোভাবে শিখে গেছে। আর মামি সেটাকে, সেই ব্যাট টাচটাকে সুন্দরভাবে গুড টাচে পরিণত করে জায়গায় জায়গায় ছুঁয়েছে আর মজা নিয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে সেই ছেলেটার জীবনটা পুরো বরবাদ করে রেখে দিয়েছে। আজকে তার বাবা মা সেখান থেকে ছেলেকে বার করতে পারছে না। যথারীতি হয়তো এটাও হতে পারে, দেখুন গিয়ে তাদেরকেও কোনো হুমকি চুমকি দিয়ে রেখেছে, তাদেরকেও হয়তো কালো মেল করছে যে ভাই যদি আমাদের দুজনকে ছাড়াছাড়ি করানোর চেষ্টা করো তাহলে কিন্তু আমরা সেই লেভেলের একটা কিছু করে ফেলবো। যথারীতি তাদের একটা মাত্র ছেলে সন্তান, পুত্র সন্তান, সেই জায়গায় হয়তো তারা দুর্বল হয়ে গিয়ে এই জন্তুটাকে, এই জন্তুটার অসভ্যতামিকে তারা হজম করছে। তারা হয়তো ভাবছে, ওই যে বলল যে 6 বছর, আরও 6 বছর ও ফুটোর সুখ নেবে, ওর ভাগনাকে ফুটোর সুখ দেবে আরো 6 বছর। 6 বছর পরে ওর ফুটো ধোতরা ধরে যাবে, ফাঙ্গাস পড়ে যাবে। তখন কি হবে? তখন সেই সুযোগে বাড়ির লোকরা সেই সুযোগের চেষ্টায় আছে। তখন একটা একেবারে গরিব হাড় হাবাতে ঘর থেকে একটা সুন্দর দেখে মেয়ে, একেবারে শোকেসে সাজিয়ে রাখার মতন একটা দেখতে টুকটুকে মেয়েকে এনে, গরিব ঘরের একটা মেয়েকে এনে এই বড় বাড়ি দেখিয়ে আর বাবার বিজনেস দেখিয়ে ঢুকাবে। তাতে কি হবে? সেই মেয়েটা যখন ওর চোখের সামনে এই মামিকে নিয়ে মামি ভাতারি ভাগনা ভাতারিগিরি করবে, তখন সেই মেয়েটা
এদেরকে ছেড়ে, সংসার ছেড়ে বাপের বাড়ি গিয়ে উঠতে পারবে না, কারণ বাপের বাড়িতে গিয়ে আশ্রয় নেওয়ার মতন পরিস্থিতি সেই মেয়েটার থাকবে না। বুঝতে পেরেছেন এরা কিভাবে ছক কষেছে? আর একটা মেয়ের, নিষ্পাপ একটা মেয়ের জীবনকে শেষ করার জন্য এই জানোয়ারের বাচ্চা দুটো সংসার নষ্ট করেছে। তারপরেও আবার একটা মেয়ের, ফুটফুটে একটা মেয়ের জীবন, এই পরিবারটা ধ্বংস করার জন্য সুন্দরভাবে একটা প্ল্যাটিং রেখে দিয়েছে যে যতদিন এই ফুটো প্রেমী এই ফুটোর প্রতি আসক্ত থাকবে, ফুটো চাটতে আমরা দেব। তারপরে যখন এই ফুটোর প্রতি আসক্তি একটুখানি নড়বড়ে হবে, সেই সুযোগে একটা অল্প বয়সী মেয়েকে ঢুকাবো। যেমনভাবে এই ভাগনা ভাতারির বাবা মা কি করেছিল, তার স্বামীর একটা অকর্মণ্য ধর্মের সারকে লজ দেখিয়ে, তার শ্বশুরের বাড়ি দেখিয়ে, তার শ্বশুরের পেনশন দেখিয়ে, তার হারাবাতে ঘর থেকে তারা ওই কুত্তার বাচ্চাকে তুলে নিয়ে এসেছিল। কেন নিয়ে এসেছিল? কারণ তারা ভেবেছিল যে আমার ছেলেও তো রোজগার করতে পারে না, সিদ্ধারা বলে কোনো বস্তু নেই, তাহলে এই লজের লোভে সেইটাও থাকবে। কিন্তু তারা বুঝতে পারেনি যে একটা 12 ভাতারিকে ডোমেস্টিক এলাকার মধ্যে এনে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, একটা পুরো রেড লাইট এরিয়ার মহিলাকে ডোমেস্টিক এলাকায় ঢুকিয়ে দিয়েছে, আর ও লজ দেখে ঢুকে পড়েছে পুরো দামে। বুঝতে পেরেছেন? আর বুঝেছে যে এই বাড়ির পাঠাটাকে ও ওর মর্জি মতন উঠাতে পারবে, বসাতে পারবে, কাজ করতে পারবে, দাঁড় করাতে পারবে, নাচাতে পারবে, কোদাতে পারবে, যা খুশি তাই করতে পারবে, এবং করছেও তাই। সেই কারণের জন্যই আজকে লোকের কাছে এসে বলছে, সবাই চেয়েছিল যে আমাকে, যদি আমার বর এসে মারধর করতো, আমার বর এসে অন ক্যামেরায় শাসন করতো, আমাকে কিছু বলতো, সেটা চেয়েছিল, কিন্তু সেটা তো হচ্ছে না। তাই কারো মনোপ্রত হচ্ছে না। ভাই আমরা জানি শাসন করার জন্য মেরুদণ্ড লাগে, তোর ঘরের পাঠাটার সেটা নেই। তোর ঘরের পাঠার মেরুদণ্ড তোর জায়গায় গুজে রেখে দিয়েছিস, যার জন্য ওই পাঠার সামনে তুই একটা ভাতার কেন 10টা ভাতার নিয়ে শুয়ে পড়লেও তোর বরের কিচ্ছু করার ক্ষমতা নেই। বুঝতে পেরেছিস? ওই যে ওয়ে রুমটা, যে নিচের তলাটাকে যে ওয়ে রুম বানিয়েছিস, একটা মাস্টারমশাইয়ের বাড়িটাকে নিচের তলাটাকে ওয়ে রুম বানিয়েছিস, সেখানে 1000টা ব্যাটা নিয়ে সকালে বিকালে রাত্রে 10 মিনিট অন্তর অন্তর ব্যাটা চেঞ্জ করলেও তোর ব্যাটা এসে বিছনার চাদর টান করে দিয়ে যাবে। সেখানে দাঁড়িয়ে বলতে পারবে না এতগুলো ব্যাটা কেন তোমাকে এইভাবে চাটছে, বলার মুরদ নেই তোর স্বামীর। কারণ তার পয়সায় জল গরম হয় না, তোর পয়সায় তার সমস্ত কিছু চলে। তুই যতই বলিস না কেন, আজকে আমার স্বামীর পয়সায় ইলেকট্রিক বিল, আমার স্বামীর পয়সায় খাওয়া খরচা, ঘোরা খরচা, আমার শখ শৌখিনতার খরচা সব চলে। সেটা আমরা ভালো করে জানি। পুরো দমে তোর বাড়ির ইলেকট্রিক বিল তোর শ্বশুরমশাই দেয়। তুই কত বড় জানোয়ার নেমো খারাম, চিন্তা কর। শ্বশুর ইলেকট্রিক বিল দিচ্ছে, স্বামীর নামে ওই বদা পাঠাটার নামে চালাচ্ছিস, খাওয়া খরচা মারাচ্ছিস, যেইখানে পুরো দমে ওপর থেকে পুরো পাটে পাটে খাবার আসে। তোদের 3-4টে পদ খেলে, 3-4টে পদ তোদের স্বামী স্ত্রী দুইজনের জন্য ওপর থেকে নিচে নামে। মাছ বল, মাংস বল, কচুরলতি বল, তারপরে ওর নাম কি বলে, শিম চচ্চড়ি বল, শিমের ভর্তা বল, শুটকি মাছ বাটা বল, যাবতীয় সেই মহিলা, বয়স্ক মহিলা ওপর থেকে পদে পদে তোদের 2টা পাঠাপাঠির জন্য পাঠায়। আর তুই সেগুলোকে ফ্রিজে রেখে দুপুরবেলায় গান্ডে পিণ্ডে গিলিস, বাকিটা ফ্রিজে রাখিস, পরের দিনকে সেগুলো গরম করিস, আর ওই বদা পাঠাকে বিদায় করিস। আর সকালবেলায় তোর রান্না কি? একটু ডাল, একটু ভাত, আর বেগুন ভাজা হলে বেগুন ভাজা, পটল হলে পটল, আলু হলে আলু, এই হচ্ছে তোর রান্না। তারপরে তুই কি করবি? তারপরে বলবি দেখো আমার রান্নাঘর পুরো চক 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 চক, টাইস আমার পুরো চক 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 করছে। ভাই রান্নাঘর ইউজ হবে তবে তো নোংরা হবে, নতুন রান্নাঘর, তার মধ্যে প্রতিদিন ডাল, বেগুন ভাজা, পটল ভাজা, না হলে
যদি কোনোদিনও ওপর থেকে খাওয়ার না মানে থাকে, মানে মাছ মাংস কিছু না থাকে, সেই ক্ষেত্রে মাছ হলে মাছ, ডিম হলে ডিম। হ্যাঁ, তাহলে সেই রান্নাঘর চকচক করবে না? তাহলে কি করবে বল? তারপরে সেখানেও তুই ওই করে যাবি। অথচ তুই ননদের বাড়িতে আজকে ম্যান্ডির ননদকে নিয়ে তোর প্রচুর গাত্রদাহ, তোর ননদের সঙ্গে তুলনা করেছে যে তুই ননদকে দেখাতে পারিস না। ভুল কিছু বলেছে? ননদের জায়ের বাবা মারা গেছে, 4 দিনের কাজ, যেহেতু মেয়ে করছে, মেয়ে জল দিচ্ছে, 4 দিনের কাজ। সেখানে তুই ননদের বাড়িতে গেলি না, ননদের যাকে দেখাতে পারলি না, ননদের থোবড়া দেখাতে পারলি না, নন্দাইকে দেখাতে পারলি না, ভাগনাকে দেখাতে পারলি। শুধু কাকে দেখাতে পারলি? ভাগনার ভাগ্নির ছবি দেখাতে পারলি, ছবি দেখাতে পারলি। আর ভাগ্নির গলা শোনাতে পারলি। কেন? যে তার প্রেমের কাণ্ডারি তুই, তার কুকর্মের কাণ্ডারি তুই। তাকে জায়গায় জায়গায় তার বয়ফ্রেন্ডের কাছে পৌঁছে তুই দিস। সেই কারণের জন্য তুই তাকে উঠতে বললে সে উঠবে, বসতে বললে বসবে। যদি ওই বাড়িতেও অত লোকের মাঝখানেও যদি ভাগনার সঙ্গে মারানোর সুযোগ করে দিতে বলতিস, দেখতিস ওই ভাগ্নি বাথরুম ছাত্তুম যেখানে পেত তোদের দুইটাকে মারানোর জন্য সুযোগ করে দিত। কারণ প্রেম প্রীতি এই বয়সের এরকমই হয়, যে সাহায্য করে তাকে মনে হয় দেবদূত। বাবা, এ আমার বিশাল কাছের মানুষ, আমার প্রেমে সাহায্য করছে। তোর ভাগ্নির অবস্থা তাই হয়েছে। হ্যাঁ, একটা মানুষের থোবড়া দেখানোর অকাত নেই, তোর অকাত নেই। তুই ম্যান্ডির ননদের সঙ্গে তোর ননদের তুলনা করছিস কি না? তোর ননদ চরিত্রহীন না, ম্যান্ডির ননদ চরিত্রহীন। ম্যান্ডি বলেছে ও পরকীয়া করে। আমরা কোনো প্রমাণ পাইনি, ম্যান্ডির ননদ পরকীয়া করে। ম্যান্ডির ননদদের সঙ্গে ম্যান্ডির বিশাল সখ্যতা। তুই বলছিস ও দেখাচ্ছে, হয়তো দেখাচ্ছে, কারণ ম্যান্ডির ক্যারেক্টারটাই এরকম। ম্যান্ডি যাকে যখন নিয়ে মজে তখন এইভাবেই মজা। আমরা দেখেছি, বিগত দিনে দেখেছি, মেয়ের জন্মদিনে মেয়ের থেকে তোর মতন বদা মেয়ে ছেলেকে বেশি হাইলাইট করেছে। কারণ ও জানে শত্রুকে বড় আসনটা দিতে হয়। সেই কারণের জন্য তুই যখন ওর মেয়ের জন্মদিনে গেলি, মেয়ের জন্মদিনে মেয়েকে যতটা হাইলাইট করা না হয়েছে, তোকে পুরো ভিডিওর মধ্যে করে বেরিয়েছে। তুই ভেবেছিস আরে সাবাস, মেয়েকে পাত্তা দিচ্ছে না, মেয়ের জন্মদিনে আমাকে বিশাল হাইলাইট করছে। হ্যাঁ, আর তুই সেইভাবে গলে গেছিস, কারণ ছকটাই ওইভাবে কষা ছিল। আর তাছাড়া ম্যান্ডির একটা স্বভাব, আমরা এর আগেও দেখেছি, মারুর ক্ষেত্রেও তাই করেছে। ছোটো মা করে কিছুদিন ছোটো মাকে নিয়েও তাই করেছে। তারপরে তোকে নিয়ে, গোল দিদিকে নিয়ে, তারপরে যখন যাকে ছেটে ফেলেছে একদম ছেটে ফেলেছে। যেমন রিসেন্টলি ছোটো মাকে পুরো ছেটে ফেলেছে। ছোটো মার সঙ্গে একটা দূরত্ব আবার তৈরি হয়ে গেছে, যেখানে ছোটো মা আফসোস করে বলছে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। কেউ ছোটো মাকে সেইভাবে দিচ্ছে না। কারণ কদিন আগে এটাও দেখেছিলাম যে ছোটো মার শরীর খারাপ, ছোটো মার হাজব্যান্ডের শরীর খারাপ, তাকে একবেলা খাবার দেওয়ার মতন লোক ওই বাড়িতে নেই, অথচ উনি সবার জন্য করেন। এগুলো উনিও জানেন যে এই কন্ট্রোভার্সিগুলো ঠিক জায়গা মতন যখন হ্যাঁ, এই যে ম্যান্ডুর গাড়ি কেনা হয়েছে, চারিপাশে গাড়ি নিয়ে কন্টেন্ট হচ্ছে, সেই সুযোগে উনি টুকুত করে এই জিনিসটা ছেড়ে দিয়েছেন যাতে ওনাকে নিয়েও একটু সমালোচনা হয়। এবং ওনারা ভালো করে বুঝে গেছেন, পুরো ফ্যামিলির অন্য মেম্বাররা, যে সমালোচনা ছুড়লে ভিউজ গেন হয়। যেমন মাঝে ওর ভাসুর উত্তর দিতে বসে গেছিলো এই বদাবেটিকে, উনিও জানতেন যে এই বদাবেটিকে অ্যান্সার দিলে তার ওই ভিডিওটাতে ভিউজ হবে। সেমন ছোটো মাও বুঝতে পেরেছে, তাই ছোটো মাও এই সুযোগে একটা কন্টেন্ট ছুড়ে দিয়েছে এই বদাবেটির মুখে। জানে কেউ ভিডিও করুক আর না করুক, এই বদাবেটি করবে। বদাবেটি বলছে ম্যান্ডির নাকি ওকে ছাড়া চলেই না। আমরা দেখছি ও যদি দিনে 3টে ভিডিও করে, 3টে ভিডিও ম্যান্ডির শ্রাদ্ধ করছে, 3টে ভিডিওতে ম্যান্ডির শ্রাদ্ধ করছে। ওইদিকে ম্যান্ডির মতন ব্লগিং দিচ্ছে,
ম্যান্ডির এই কদিন আগে আমরা দেখলাম গাড়ি কিনলো, তার আগে ম্যান্ডির এই ছোটো মা নিয়ে কন্টেন্ট হলো, হ্যাঁ, তারপরে তোমার তার আগে ট্যুরে গেল সেটা নিয়ে কন্টেন্ট, ছোটো মাকে নিয়ে কন্টেন্ট, তারপর এখন গাড়ি কিনেছে সেটা নিয়ে কন্টেন্ট, এখন আবার এই ননদকে নিয়ে মাখামাখি করছে সেটা নিয়ে কন্টেন্ট হয়েছে, যেটা ওর গাত্রদাহের কারণ হচ্ছে। এবার ও বলছে যে তুই যখনই কারোর সঙ্গে সখ্যতা করিস আমার জ্বলন্ত দূরের কথা আমার ভয় হয়, কারণ তুই আমার পেছনে এইরকমভাবে সখ্যতা করে এরকম পিরিত দেখিয়েই 3-3বার ছুরি ভোঁকেছিস। আমার কথা, ম্যান্ডি যদি তোর পেছনে 3-3বার ছুরি ভোঁকে তুই সুযোগ দিলি কেন? তুই একজন বুদ্ধিমান মহিলা, তোর বক্তব্য অনুযায়ী তোর আইকিউ লেভেল সেই লেভেলের তোর ধারে পাশে কেউ পৌঁছাতে পারে না, তোর দূরদৃষ্টিতা সেই লেভেলের যার কাছে কোনো সমালোচক ধোপে টেকে না, তাহলে তুই কি করে 3-3বার ম্যান্ডিকে তোর পিঠে ছুরি ভোঁকার সুযোগ করে দিলি? মানুষ তো আমরা জানি ন্যাড়া বেলতলায় একবারই যায়, একবার সুযোগ পেলে একবারেই মানুষ যা ভুল করে করে, দ্বিতীয়বার আর সেই ভুল করে না। তাহলে তুই কি করে 3-3বার একই ভুল করলি? কারণ তুই ভালো করে জানতিস যে তুই ইচ্ছাকৃতভাবেই ব্যবহার হতে গেছিস, যে ওরা ব্যবহার করবে। তারপরে আর আমার তো মনে হয় এই যে ভাগনার কন্টেন্টটা ইচ্ছাকৃত তুই ওই গ্রুপের মধ্যে ডিটেলসটা বলেছিস, কারণ তুই জানতিস আজ না হোক কাল ভাগনার এই ব্যাপার বাইরে বেরিয়ে আসবে, তাতে লাভ দুটো হবে। এক, তোর ওই পরিবারের মাস্টারমশাইয়ের পরিবারের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার তোর এই নোংরামি তুই মুখে যেটা বলতে পারছিস না সেটা এরা বলে যখন বার করবে সেটা ডিটেলসটা তারা জেনে যাবে কে কি করবে, তুইও সেটা পরিষ্কার বুঝে যাবি। তোরা দুইজন কতটা ডেসপারেটলি সেটা হ্যান্ডেল করবি সেটাও তোরা করে নিবি, এবং এলান করে দিবি ওই বাড়িতে যে আমি ভাগনা ভাতারি হয়েই থাকবো, আর ভাগনাও এলান করবে আমি মামির ভাতার হয়েই থাকবো। তাহলে সেটা সেই দিকটা তোর পরিষ্কার হবে, এবং এই কন্টেন্টটা বাজারে আসলে এই কন্টেন্টটা রম করে চলবে, আর তাতে কি হবে, অন্যরা তোকে নিয়ে কন্টেন্ট করবে আর তুই 2 হাতে রেভিনিউ ইনকাম করবি। সেই কারণের জন্যই বলেছিস ম্যান্ডি যেটা করেছে সেটাতে আমার ভালোই হয়েছে, কারণ তোর 2 হাতে ইনকাম চলছে, তোর কাছে মান সম্মান ইজ্জত এইসবের কোনো মূল্য নেই, না তোর কাছে আছে, না তোর বাপের বাড়ির লোকের কাছে আছে, না ওর নাম কি বলে তোর স্বামীর কাছে আছে, তোদের কাছে অর্থটাই সব। তোর পাঠা তোকে উলঙ্গ করে বাজারে ছেড়ে দিয়েছে, আর তুইও ল্যাংটা হয়ে পুরো ওয়াইটির মাঝখানে ঘুরে বেড়াচ্ছিস। তারপরে তুই কি বলছিস তোকে নাকি সুপারি দিয়েছে, ম্যান্ডি তোকে সুপারি দিয়েছে, তাহলে তুই বলতেই পারিস যে তুই নিজেকে আর তাহলে সমালোচক বলবি না, কারণ যে সমালোচক টাকার বিনিময়ে সুপারি নিয়ে কাজ করে, মানে ম্যান্ডি তোকে সুপারি দিয়েছে, ম্যান্ডি বলেছে আমার পরিবারের প্রত্যেকটা লোককে তোমার উলঙ্গ করে শুইয়ে দিতে হবে ওয়াইটির মাঝখানে, আমার মা রক্ষিতা বলতে হবে, আমার ননদ ভাইটাকে তার সঙ্গে ভাই ভাতারিগিরি করে তাকে বিয়ে করেছে তোকে বলতে হবে, আমার বাবা ভাগ্নিকে নিয়ে লেপের তলায় ইন্টু নুন্টু চুন্টু পুন্টু করেছে এগুলো বলতে হবে, আর তুই সেগুলো বলেছিস। তারপরে তুই চিৎকার করে কি মারিয়েছিস যে না ভাই আমি হচ্ছি নিরপেক্ষ সমালোচক। আমি নিরপেক্ষ সমালোচক ভাবলেও অবাক লাগে, বিশ্বাস কর, ভাবলেও অবাক লাগে যে তুই তারপরেও তোর মতন বদা মেয়ে ছেলে নিজেকে সমালোচক বলে, তাও আবার নিরপেক্ষ সমালোচক বলে লোকের কাছে আখ্যায়িত করিস। ঠিক হয়েছে, তোর এখন একজন যে চটি চাটা হয়েছে যে নাকি দিন রাত্রি, তোমরা আমার কথা বুঝতে পারছো না সেটা তোমাদের ব্যাপার, আমি তো ভাই নিরপেক্ষ ভিডিও করছি, তোমরা কেন বুঝতে পারছো না সেটা তোমরাই জানো। হ্যাঁ, তার বক্তব্য শুনে কালকে আমার চোখ উপরে উঠে গেছে। সম্ভবত কালকে পি মজুমদারদির
কমেন্টটাকে নিয়ে অ্যানালাইসিস করতে বসেছিল এবং সেখানে বক্তব্য কি পিন মজুমদার দ্বীপ যেটা বলেছে যে চোর গোপনেই চুরি করে, কিন্তু গোপনে চুরি করে ধরা না পড়লে সেই জন্য তার অপরাধটা অপরাধটা অপরাধ হয় না এমন নয়। এ বলছে যে ভাই চোর তো চুরি করেছে, অন্য লোকের বাড়ি থেকে চুরি করে জিনিস নিয়ে আসে, অন্য লোকের সঙ্গে অপরাধ করে, কিন্তু এ তো অন্য লোকের ঘর থেকে কোনো কিছু চুরি করে আনেনি, যা চুরি করেছে নিজের বাড়ির থেকেই চুরি করেছে। সেখানে যদি কিছু বলার থাকে তার বাড়ির লোকের বলবে, আমাদের সেটা নিয়ে মাথা ব্যথার কারণ নেই, অবশ্যই কারণ নেই। কিন্তু বক্তব্য হচ্ছে সেই চোর যদি সাধু সেজে সোশ্যাল মিডিয়ায় এসে অন্যকে চোর সাব্যস্ত করতে চায়, তাহলে সেখানে তাকে ল্যাংটা করে জুতাতে হবে, মুখের মাধ্যমে তাকে বুঝাতে হবে ভাই তুই হচ্ছিস ভ্রষ্টাচার নারী, তুই চুরি ছাঁচরামি করে বড় হওয়া একটা কিট, সেখানে তুই অন্যকে চোর বলতে আসবি না, নিজেকে সাধু পরিণত করে অন্যকে চোর বলতে আসবি না। যখন তুই নিজেকে সাধু প্রমাণ করে অন্যকে চোর বলবি, তখন তোকে ওই জুতোর তলায় তোর কথা মতন পেরেক লাগিয়ে সেই পেরেক দেওয়ার জুতো দিয়ে তোকেই ফাটাকছে চোখ মুখ জায়গা মতন স্যাট বাইনট দেওয়া হবে মুখের মাধ্যমে। নো ভায়োলেন্স। আমি অবাক হয়ে ভাবি যারা নিজেদেরকে সমাজে শিক্ষিত বলেন এবং যাদের ঘরে সন্তান রয়েছে, সেই সব মহিলারা এই রকম অজাত কুজাতকে দুটো পয়সার জন্য কি করে সমর্থন করেন। ভাই এমন নয় যে তারা খেতে পারে না, ভাই এমন নয় যে তাদের সংসার চলে না, তারা আমাদের মতন পরিস্থিতিতে দাঁড়িয়ে নেই। তারা একটা ব্যবসা করে, একটা চাকরি করে, তারপরেও এই রকম বদা মেয়ে ছেলেকে চ্যানেল গ্রো করার জন্য সাপোর্ট করতে হয় তাদের। আমি জানি না তাদের অন্তর আত্মা তাদেরকে ধিক্কার জানায় কিনা, মনে হয় জানায় না। যদি জানাতো তাহলে এই ধরনের নোংরাকে কখনোই সাপোর্ট করতে পারতো না। আমার এই রকম ভিউজের দরকার নেই, আমার অর্থের অনেক প্রয়োজন, কারণ আমি নিজেরটা নিজে চালাই, নিজের যাবতীয় খরচা নিজেরটা নিজে করি। সেই জায়গায় দাঁড়িয়ে অর্থের প্রয়োজন, করতে পারলে করি, না করতে পারলে করি না, কিন্তু তার জন্য কোনোদিনও কারো কাছে 1 টাকা চেয়ে দেখি না। কিন্তু তার জন্য নোংরা কোনো অদা বদা মেয়ে ছেলেকে সাপোর্ট করে নিজের চ্যানেল গ্রো করার চেষ্টা করি না, যে ভাই এই বদা মেয়ে ছেলেকে সাপোর্ট করলে আমার একটু কমিউনিটি পাবো, আমার চ্যানেলটা গ্রো করবে, আমার চ্যানেলটা ভিউজ হবে। অথচ দেখুন এরা নিজেদেরকে শিক্ষিত বলেন, নিজেদেরকে রুচিশীল বলেন, তারা গালিগালাজ দেন না, তারা ভালো চাকরি করেন, স্বামীরা ভালো চাকরি করে, কোনো কিছুর অভাব নেই, তারপরেও তাদেরকে এই নোংরাদের সাথ দিয়ে চ্যানেল গ্রো করতে হয়। জাস্ট ছি ছাড়া কিচ্ছু বলার নেই, বিশ্বাস করুন। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট